আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ইতোমধ্যে তোমরা ক্লাস 7 শেষ করে ক্লাস 8-এ পা দিয়েছো। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ ভাষা অধ্যায় নিয়ে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আমাদের এই ভাষা অধ্যায়ের মধ্যে কি কি আছে দেখো। 1 নম্বর আছে ভাষা, 2 নম্বর আছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, 3 নম্বর সাধু ও চলিত রীতির পার্থক্য, আর একটা কি কর্ম অনুশীলন। আচ্ছা চলো শুরু করি। দেখো প্রথমে কি আছে ভাষা। মানুষ কি জীব? মানুষ সামাজিক জীব। মানুষ কি জীব? সামাজিক জীব। তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। ঠিক আছে? তাহলে মনের ভাব প্রকাশ করার মাধ্যম কি দেখা দিল দেখো। একটা হলো ইশারা। কি একটা? একটা হলো ইশারা, আর একটা হলো অঙ্গভঙ্গির মাধ্যমে, আর একটা কি ছবি বা নাচের মাধ্যমে। 3 ভাবে আমরা আমাদের মনের ভাবনা প্রকাশ করতে পারি। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা মুখে কথা বলে যতটুকু মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কিন্তু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। তার মানে মনের ভাব প্রকাশ করার যত মাধ্যমই থাক না কেন, মুখের যে ধ্বনি, মুখের ভাষাটাই হলো বেশি তাৎপর্যপূর্ণ, বেশি অর্থবহ, মানুষ এতে বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ভাষা কাকে বলে? মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন দেখো, অর্থপূর্ণ ধ্বনি ভাষার প্রাণ। তাহলে ভাষার প্রাণ কি? অর্থপূর্ণ ধ্বনি। ভাষার প্রাণ কি? অর্থপূর্ণ ধ্বনি। আচ্ছা, ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আমরা ওনার নামটা অনেকেই শুনেছি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উনি লিখেছেন যে মনের ভাব প্রকাশ প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে তোমাদের বাকযন্ত্র আবার কি? বাকযন্ত্র কি? আমাদের ফুসফুস থেকে উপরের মুখের যে ঠোঁট, এই ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত এর মধ্যে যতগুলো অর্গান আছে এই সবগুলাই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। যেমন দাঁত, জিহ্বা, ঠোঁট, হ্যাঁ, তারপর তোমার হলো আলজিভ, এগুলো সবগুলোই কি? বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ঠিক আছে? এটা হলো আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইনি এই সংজ্ঞাটা দিয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ, শুধু মুখ দিয়ে ওই অর্থটা বের করলেই হবে না, সেইটা আবার মানুষের কাছে বোধগম্য হতে হবে, মানুষ যাতে বুঝতে পারে এইরকম শব্দ আমাদের বলতে হবে। অর্থপূর্ণ যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে কি বলে? ভাষা বলে। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি যদি না হয়, আমরা যে উম, আওয়াজ করি সে আওয়াজটা যদি অর্থপূর্ণ না হয়, তাহলে কিন্তু সেটা আবার ভাষার অন্তর্ভুক্ত হবে না। দেখো, স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপ দেখা যায়।
ঠিক আছে। ভাষার রূপভেদ হয় তিনটি উপায়ে। ঠিক আছে, এখানে দেখো স্থান কাল ও রূপভেদে ভাষার পার্থক্য দেখা যায়। আচ্ছা, ধ্বনির সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। ইম্পর্টেন্ট, ধ্বনির সৃষ্টি কিভাবে হয়? ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। আচ্ছা, মানুষের গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো বাকযন্ত্র। এর আগে আমি বলেছি যে বাকযন্ত্র কাকে বলে। তার মানে এই যে অর্গানগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো কিন্তু কি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক এগুলো হলো বাকযন্ত্র। ওকে। যে কোনো ধ্বনি বা আওয়াজেই যে কোনো ধ্বনি বা আওয়াজই কি নয়? ভাষা নয়। যে কোনো আওয়াজই, যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। এখন এখানে কথা হতে পারে যে ধ্বনি কাকে বলে? যে কোনো ধরনের সাউন্ড। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ব্যাকরণের ভাষায় আমরা যেটা বলি যে আমরা যে ধ্বনিটা উচ্চারণ করব সেই ধ্বনিটির অবশ্যই অর্থ থাকতে হবে। ধ্বনি অবশ্য অর্থবহ থাকতে হবে। অর্থ যদি না থাকে তাহলে ব্যাকরণের ভাষায় সেটা ধ্বনি হবে না। ধ্বনি হওয়ার প্রধান শর্তই হতে হবে কি? সেটা অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে? আচ্ছা, সরি, ভাষা হতে হবে আরকি। সেখানে ও অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। এই যে দেখো এখানেই বলে দিয়েছে, সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। তাহলে শব্দ কিভাবে গঠিত হয়? অর্থপূর্ণ ধ্বনির মিলনে। অর্থপূর্ণ ধ্বনির মিলনে শব্দ গঠিত হয়। আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। তার মানে যে আহ, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সমন্বয়ে কি গঠিত হয়? শব্দ। আবার কয়েকটি অর্থপূর্ণ অর্থ আছে এমন শব্দ পাশাপাশি বসে ধারাবাহিকভাবে বসতে হবে। পদের বিন্যাসটা ঠিক থাকতে হবে। এই পদবিন্যাস বা ধারাবাহিকভাবে বসলে যে মনের ভাবটা প্রকাশ করবে সেটা হবে একটা কি বাক্য? সার্থক বাক্য। আচ্ছা, এরপরে দেখো পশু পাখির ডাক, পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। তাহলে পশু পাখি শুধু ডাকতে পারে, আওয়াজ করতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা তাদের সেটা শুধুই আওয়াজ, আমরা কিন্তু তাকে সেটা ধ্বনি বলতে পারি না। কারণ ধ্বনি হতে গেলে সেটার কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। আর মানুষের ভাষার মধ্যে মানুষ যে ভাষাটা উচ্চারণ করে সেটা হলো কি? ধ্বনি। মানুষ একের পর মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে। এর আগেই বলেছি যে শব্দ, অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করলে তাকে কি বলি আমরা? তাকে শব্দ বলি, সরি, বাক্য বলি। বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। কারণ এই যে দেখো বাক্যের পর বাক্য সাজিয়ে, হ্যাঁ, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি, ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়। আচ্ছা, এজন্য বলছে কি যে আহ, পশু পাখির ডাকটা এজন্য কি নয়? ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয়। ওকে। আচ্ছা, এরপরে দেখো স্থান কাল ও সমাজ ভেদে, স্থান কাল ও সমাজ ভেদে কি রূপভেদ হয়? ভাষার রূপভেদ হয়। স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। আচ্ছা, আবার কি বলছে যে একই ভাষার 1000 বছরের রূপ আর আজকের রূপ হুবহু কিন্তু মেলে না। ভাষার যে বৈচিত্র্যটা এটা কিন্তু আমরা লক্ষ্য করি। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। তাহলে বাংলা কাদের ভাষা? বাংলা কাদের ভাষা? বাংলাটা হলো বাংলাদেশের মানে বাঙালিদের ভাষা। আমাদের দেশের মানুষের ভাষাটা কি? বাংলা। ইংল্যান্ডের মানুষের ভাষা হলো কি? ইংরেজি। ফ্রান্সের ফ্রান্সের মানুষের ভাষা কি? ফরাসি। ফ্রান্সের মানুষের ভাষা কি? ফরাসি। চীন চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা হলো কি? ম্যান্ডারিন। চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কি? ম্যান্ডারিন।
আবার বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাংমা ভাষায়, গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। তার মানে এখানে আমরা বেশ কয়েকটা ভাষার নাম পেলাম। দেখো যে বাংলাদেশের অধিবাসীদের ভাষার নাম হলো কি বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা হলো কি ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা হলো কি ফরাসি, চীনের ভাষা কি ম্যান্ডারিন। আবার বাংলাদেশের পাশাপাশি যে চাকমা জনগোষ্ঠী রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই চাকমা জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম কি? চাকমা জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম কি? চাংমা। গারো জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষার নাম কি? আচিক। আচিক কাদের ভাষা? গারো। আচিক কাদের ভাষা? গারোদের। প্রায় 500 বছর আগের বাংলা ভাষা, দেখো আজ থেকে প্রায় 500 বছর আগে, 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু একরকম নয়, ভাষার বৈচিত্র্য রয়েছে। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। তাহলে ভাষাকে কেন নদীর সঙ্গে তুলনা করা হয়? পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? প্রবাহমান নদীর সঙ্গে। প্রবাহমান নদীর সঙ্গে মানে যে নদী বয়ে চলে তার সঙ্গে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির নয়। পৃথিবীর কোনো ভাষায় কি নয়? স্থির নয়। এই জন্য ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করেছে। প্রবাহমান নদীতে পানি যেমন স্থির নয়, পানিকে যেমন স্থির রাখা যায় না, ভাষাটাও ঠিক সেরকম। ভাষা স্থির হয়ে গেলে তা মৃতপ্রায় পরিণত হয়। তাহলে ভাষা কখন মারা যায়? যখন ওই ভাষাটা স্থির হয়ে যায়। পৃথিবীতে প্রায় 3,500 পৃথিবীতে প্রায় 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। মনে রাখতে হবে কত ভাষা? 3,500-এর বেশি ভাষা প্রচলিত। 3,500। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। মাতৃভাষাটা হলো কি এক কথায় মায়ের ভাষা, আর রাষ্ট্রভাষা যে ভাষায় ওই দেশের সমস্ত প্রশাসনিক কাজগুলো পরিচালিত হয় সেটা হলো রাষ্ট্রভাষা। আচ্ছা, মাতৃভাষাটা দেখো, মানুষ জন্মের পর সাধারণত প্রথমেই তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। এক কথায় আমরা যদি বলি, মায়ের কাছ থেকে শেখা ভাষাকেই কি বলা হয়? মাতৃভাষা বলা হয়। এটি একটি ধারণার প্রকাশ মাত্র। তাই যে শিশু তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখে তার মুখের সাধারণ ভাষাকেই মাতৃভাষাই বলে। মানে বলেছে যে কোনো বাচ্চা হয়তো মা মারা গেছে, সে তো তার মায়ের কাছ থেকে মানে ভাষাটা শিখতে পারেনি। সে যার কাছেই শিখুক না কেন, সে পিতা হতে পারে বা যে কোনো অভিভাবকের কাছেই শিখুক না কেন, সেটাই হলো তার মাতৃভাষা। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পরে মায়ের কোলে, তাহলে কি জন্মের পরে মায়ের কোলে মায়ের বাংলা বলে বড় হয়। বাঙালি মায়ের এই বুলি বাংলা, তার মানে বাঙালি মায়ের যে ভাষা সেটা হলো কি বাংলা। তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা। আবার বাংলাদেশের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে, তাদের পৃথক মাতৃভাষা আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা কি বাংলা। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। যেসব স্থানে বাংলা অনেকেরই মাতৃভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের কি মাতৃভাষা বাংলা, যার মধ্যে বাংলাদেশি প্রায় কত কোটি রয়েছে? 16+। হ্যাঁ, বাংলাদেশে 16, ইন্ডিয়াতে আছে হলো প্রায় 3 কোটির মতো। হ্যাঁ, 3 কোটি। এবং আহ, আরো আছে প্রায় বিশ্বের অন্যান্য দেশের মতো প্রায় 1 কোটির মতো। এরকম, যাই হোক, এই হিসেবটা আরো আছে আর কি। তো এরপরে দেখা যাক রাষ্ট্রভাষা। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য
রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত, কি হতে হবে, সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। আচ্ছা, একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে, যেমন বাংলাদেশে বাংলা, চাকমা, চাংমা, আচিক, মণিপুরি ইত্যাদি ভাষা। ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা ইত্যাদি। পাকিস্তানি পাঞ্জাবি, বালুচ ইম্পর্টেন্ট, সিন্ধি কোন দেশের ভাষা, পাকিস্তানি ভাষা। ঠিক আছে, এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে, এই প্রশ্নটা আসে। এই প্রশ্ন সমাধানকল্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এটা এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে প্রশ্ন এটা আসেই। প্রজাতন্ত্রের ভাষা কি, বাংলা, এবং বাংলাদেশের সংবিধানের কত ভাগে বা কোন অনুচ্ছেদে এটা উল্লেখ আছে, তাহলে কি সংবিধানের প্রথম ভাগ এবং কোন অনুচ্ছেদে, ৩য় অনুচ্ছেদে বাংলাদেশের ভাষা যে রাষ্ট্রভাষা যে বাংলা এটা উল্লেখ আছে। আচ্ছা, রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এ ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। দেখো কি বলছে, পাকিস্তানে রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজিটা স্বীকৃত। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহৃত হয়, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য, আসাম, বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হলো কি বাংলা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসি আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য। সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য। আচ্ছা, পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক রূপ রয়েছে। একটি হলো কি বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি লেখার বা লৈখিক রূপ। ভাষার মৌখিক রূপের আবার দুটি রীতি রয়েছে, একটা হলো আঞ্চলিক রীতি বা প্রমিত রীতি, অপরদিকে লৌকিক রূপে দুটি রীতি, আলাদা রীতি রয়েছে, সেটা হলো চলিত ও সাধু। আচ্ছা, দেখো এখানে একটা ছকের মাধ্যমে আমাদের এই বিভাজনটা দেওয়া আছে। বাংলা ভাষাকে প্রধানত দুই ভাগে ভাগ করা আছে, একটা হলো মৌখিক, একটা হলো লৌকিক। ঠিক আছে, লৈখিক মানে এটা বলার, আর একটা হলো কি লেখার। মৌখিক ভাষাকে আর দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আঞ্চলিক, এটা হলো প্রমিত, আর লেখার ভাষা হলো একটা চলিত, একটা সাধু। আচ্ছা, আঞ্চলিক ভাষারীতি কোনটা? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সেই ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষানীতি নামে অভিহিত। অর্থাৎ এক কথায় বলতে পারি যে অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষা বলে। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষা বলে। যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি অগুয়া মাইনসের দুয়া পোয়া শ্রীল, অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল। আঞ্চলিক ভাষাকে কি বলে? উপভাষা বলে। ইম্পর্টেন্ট, আঞ্চলিক ভাষাকে কি বলে? উপভাষা। আঞ্চলিক ভাষায় বহু শব্দের বিচিত্র রূপ দেখা যায়, যেমন ছেলে শব্দটির অঞ্চলভেদে সোয়াল, সাওয়াল, সাবাল, সেইলে, পোলা, পোয়া, পোয়া, বেটা, বেড়া, পুত, হুত ইত্যাদি উচ্চারিত হয়। এগুলো কিন্তু সবগুলোই একই অর্থ বহন করে, শুধু এগুলো ছেলে শব্দের আঞ্চলিক রূপ। এরপর কি বলছে? প্রমিত ভাষারীতি। বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজনগ্রাহ্য ও সর্বকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই
প্রমিত ভাষারীতি বলে। কি বলছে? সর্বজন গ্রাহ্য, যেটা সবাই সবাই যেটা গ্রহণ করতে পারে এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি বলে? প্রমিত ভাষারীতি বলে। আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে একজনের দুটো ছেলে ছিল, খুব সুন্দর একটা ভাষা এবং এটা বাংলাদেশের যে কোনো মানুষ এই ভাষাটা বুঝতে পারবে। এরপর দেখো সাধু ভাষারীতি, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষা রীতি। কি বলছে? যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধারণত সাধু ভাষা রীতি। এক ব্যক্তির দুইটা পুত্র ছিল, এই রীতি শুধু লিখিত গদ্যে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি চলিত ভাষারীতি। ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগী করে ওঠে। এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। আচ্ছা, এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয়। আচ্ছা, একজন লোকের দুটি ছেলে ছিল। আচ্ছা, চলিত ভাষার জন্মতালে কোথায়? ভাগীরথী নদীর তীরবর্তী স্থানে। আচ্ছা, এখন আমরা দেখব সাধু ভাষার যে বৈশিষ্ট্যটা, সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। সাধু ভাষার রূপটা কিরকম? অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। তাহলে সাধু ভাষা কি? রূপ অপরিবর্তনীয়, এর কোন ধরনের পরিবর্তন হয় না। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। কোন ভাষারীতি? সাধু ভাষারীতি। সাধু ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। কোন ভাষারীতিতে? সাধু ভাষারীতিতে তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। এ ভাষায় বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়, যেমন কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি উপযোগী নয়। সাধু ভাষারীতি সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষারীতির পার্থক্য দেখো। চলিত ভাষারীতি সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। তাহলে কি চলিত ভাষাটা কি বলতো? পরিবর্তনশীল। আচ্ছা, খ নম্বরে দেখো, এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন নিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে সাবলীল, চটুল, জীবন্ত। তাহলে কি? সাবলীল, চটুল এবং জীবন্ত। কোন ভাষারীতি? চলিত ভাষারীতি। বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য উপযোগী। তাহলে বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপের জন্য উপযোগী কোন ভাষা? চলিত ভাষা। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। ওকে। সাধু ও চলিত ভাষার মধ্যে নানা দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই দুই ভাষারীতি বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায়। নিচে সাধু ভাষারীতির পার্থক্য দেখানো হলো। এখন পার্থক্যটা জাস্ট আমরা যে বৈশিষ্ট্যটা পড়ে আসলাম, বৈশিষ্ট্যটার মতোই কিন্তু পার্থক্য। দেখো, সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, চলিত ভাষারীতি সর্বজন বদ্ধ মুখের ও লেখার ভাষা। সাধু ভাষারীতিতে সবসময় ব্যাকরণ নিয়ম মেনে চলে। চলিত ভাষা সবসময় ব্যাকরণ নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় পদবিন্যাস সুনির্ধারিত ও সুনির্দিষ্ট, কিন্তু চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার কম, কিন্তু তদ্ভব শব্দের ব্যবহারটা কিন্তু আবার বেশি। আচ্ছা, সাধু ভাষায় বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপের উপযোগী নয়। চলিত ভাষা বক্তৃতা, নাটকের সংলাপে উপযোগী। সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। ক্রিয়াপদ এবং সর্বনাম পদের, যেমন সর্বনাম তাহারা, আমরা চলিততে কি ব্যবহার করি? তারা। ক্রিয়া চলিতেছে, আমরা চলিত রূপে কি ব্যবহার করি? চলছে। হ্যাঁ, অব্যয় পদের
পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় ক্রিয়া সর্বনাম এবং অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গম্ভীর, দুর্বোধ্য, মন্থর। চলিত ভাষা চটুল, সরল, সাবলীল। সাধু ভাষা অপরিবর্তনীয় তাই কৃত্রিম। চলিত ভাষা পরিবর্তনশীল তাই জীবন্ত। আমরা সাধু চলিত রীতির পার্থক্য পড়ে নিলাম। নিচে কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষার পার্থক্য দেখা যায়। বিশেষ্য পদের সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের বিশেষ্য পদের কিছু বিশেষ্য পদের রূপের পার্থক্য দিয়েছে। অগ্নি, আমরা সেটা চলিত ভাষায় কি বলে আগুন। কর্ণ, সেটাকে চলিত ভাষায় কি বলে কান। চন্দ্র, চাঁদ। দন্ত, দাঁত। আচ্ছা, পক্ষী, পাখি। ব্যাঘ্র, বাঘ। মৎস্য, মাছ। এগুলো কিন্তু আমরা কি হস্তি আবার হাতি। এটা হলো আমাদের এই পাশে এগুলি সাধু ভাষা, আর এই পাশে এগুলো কি চলিত ভাষা। সর্বনাম পদের পার্থক্য দেখো। এটা হলো সর্বনাম, এর আগেরটা আমরা বিশেষ্য দেখেছি। সাধু হলো কি এই, এর চলিত কি হবে এ। ইহা, এ। ইহাকে, একে। ইহাদের, এদের। উহা, ও। উহাদিগের, ওদের। কাহাকে, কাকে। এটা হলো কাহাকে শব্দের চলিত রূপের নাম কি কাকে। কেহ, কেউ। তাহা, তা। তাহার, তার। তাহা, যাহা, যা। যাহাদের, যাদের। এরপর কি ক্রিয়াপদের রূপের পার্থক্য। সাধু চলিত আসিয়া, এসে। করিয়া, করে। করিয়াছে, করেছে। খাইতেছিল, খাচ্ছিল। গিয়াছিল, গেছিল। ঘুমাইতেছে, ঘুমাচ্ছে। চলিল, চলল। চাহিয়া, চেয়ে। জ্বালাইয়া, জেলে। ডাকিতেছে, ডাকছে। পড়িব, পড়ব। পার হইয়া, পেরিয়ে। ফুটিয়া উঠিয়াছে, ফুটে উঠেছে। বলিয়াছিলেন, বলেছিলেন। বলিয়া, বলে। বলিতে থাকিবে, বলিতে থাকিবে, বলতে থাকবে। ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো। লম্ফ প্রদান করিল, লাভ দিল। শুনিল, শুনল। শুনিয়াছিল, শুনেছিল। শয়ন করিলেন, শুলেন। শ্রবণ করিলাম, শুনলাম। ওকে। এরপরে অব্যয় পদের পার্থক্য দেখো। অদ্য কি হবে আজ। অদ্যাপি, আজও। কদাচ, কখনো। তথাপি, তবু। নচেত, নইলে। নতুবা, নইলে। প্রায়শ, প্রায়। যদ্যপি, যদিও। সাধু ও চলিত রীতির ভাষারীতির উদাহরণ। এখানে আমাদের সাধু চলিত ভাষারীতির উদাহরণটা দেওয়া আছে। এখানে সাধু ভাষারীতি দেখো। উপন্যাসের অনুরূপ কোনো বস্তু প্রাচীন সাহিত্য খুঁজিয়া পাওয়া যায় না। শুধু আমাদের দেশ বলিয়া নহে, পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মেলে না। উপন্যাসের প্রধান বিশেষত্ব এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী। এগুলো সবাই সাধু ভাষায় রচিত, এপাশে এটা চলিত ভাষায় রচিত। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।